আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2027, 28, 29, 30 যেই ব্যাচেরই হন সমস্যা নেই, আপনি ক্লাসটি করতে পারবেন। তো সেইটা কথা না, কথা হচ্ছে মূলত আমাদের ইতিমধ্যে কিন্তু একটা ক্লাস হয়ে গিয়েছে। আমরা অর্থনীতির A to Z কোর্স নিয়ে এসেছি এবং এখানে প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে এবং আমরা অলরেডি কিন্তু 8টা ক্লাস ভালোভাবে শেষ করেছি। তো সেই ধারাবাহিকভাবে আজকে আমাদের নবম ক্লাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ, এবং এখানে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক প্রসঙ্গগুলো আছে প্রত্যেকটি প্রসঙ্গ তুলে তুলে ধরে ধরে পড়ে যাচ্ছে, এবং দেখবেন যে এরপরে যখন এই অধ্যায়টা আপনার শেষ হবে আপনার ভিতরে এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে আসলে এই সকল এডুকেশনাল কন্টেন্ট দিয়ে যাতে একটু আপনার পড়াশোনা সহজে এই চেষ্টা করে থাকি। তো সেই জন্য আসলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে দিন। তো অনেক কথাবার্তা হলো, চলেন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা চলে এসেছি আমাদের নবম অধ্যায়, এবং নবম অধ্যায়ের যে টপিক বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ, ইম্পর্টেন্ট ইকোনমিক ইস্যুস অফ বাংলাদেশ। আমরা এগুলো আসলে দেখব যে কিভাবে কি এটা ব্যাখ্যা করা হয়। তো বাংলাদেশের বর্তমানে মধ্যম আয়ের উন্নয়নশীল একটি দেশ, এবং এই দেশে উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। উচ্চতর প্রবৃদ্ধির হার, দারিদ্র্য দূরীকরণ, সুষম বণ্টন, মানব সম্পদের উন্নয়ন, দুর্নীতি রোধ এবং সুশাসনের মাধ্যমে এই উন্নয়ন অর্জন সম্ভব হয়। তোমরা এখানে দেখতে একটি সুন্দরবনের ছবি দেওয়া আছে, এবং এটা হয়তো বা পদ্মা সেতুর ছবি। তো আমরা দেখব যে অধ্যায় শেষে আসলে আমরা কী কী শিখতে পারবো, এবং এখান থেকে আমাদের সিকিউ আসার প্রশ্নের সম্ভাবনা থাকে। সো যদি এটা একটু ভালো করে পড়ে রাখো তাহলে তোমাদের ক্ষেত্রে সিকিউর যে টপিকগুলো আছে এগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। তো প্রথমত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নের যে সম্পর্ক রয়েছে এটা ব্যাখ্যা করতে পারবে। পাশাপাশি হচ্ছে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্তর চিহ্নিত করতে পারবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সম তালিকা প্রস্তুত করে রাখতে পারবো। কারণ কি, এটার মাধ্যমে কি হবে যে যখন আসলে আমাদের প্রতিবন্ধকতা কী কী ক্ষেত্রে সৃষ্টি হয় এটা আমাদের কিন্তু একটা বড় ফ্যাক্ট। বাংলাদেশের সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করা সম্ভব হবে। জাতীয় উন্নয়নে বেসরকারি সংস্থার উন্নয়নের কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। পাশাপাশি বাংলাদেশের দারিদ্র্যের প্রকৃতি, কারণ এবং প্রতিকারের উপায়ও ব্যাখ্যা করা সম্ভব হবে। বাংলাদেশের বেকারত্বের প্রকৃতি এবং এর নিরসনের উপায় কীভাবে কী করা যায় এই বিষয়ে একটা বিশ্লেষণ করা যেতে পারে। মানব সম্পদের ধারণা বর্ণনা করতে পারবে, এবং পরিশেষে জনসংখ্যা কীভাবে দেশের সম্পদে পরিণত হতে পারে সেটাও ব্যাখ্যা করা সম্ভব। তো আমরা দেখি প্রথমত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও এর উন্নয়ন, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটি এক মনে হলেও এটা আসলে এক নয়। এই শব্দ দুটি আসলে খুব সম্পূর্ণ আলাদা একটি শব্দ। আমিও হয়তো বা এটাকে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এক সেক্টরে এক সময় চিন্তা করতাম, বাট হোয়েন আই রিসার্চ অ্যাবাউট ইট, যখন আমি এটা সম্পর্কে একটু দেখলাম এবং আমি এটা পড়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তো দিন ভুল জানতাম। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ মিনস হচ্ছে একটি নির্দিষ্ট সময় কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার মূল্যের সমষ্টি বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকবে এবং একটি দেশের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ আপনি জানেন যে মাধ্যম দ্রব্য কখনোই অর্থনৈতিক ক্যালকুলেশন আসে না, এবং দ্রব্য সেবার বাজার মূল্য সমষ্টির বৃদ্ধির হার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। এবং সাধারণত জিডিপি বৃদ্ধিকে বার্ষিক হারকে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিও বলা হয় থাকে, প্রবৃদ্ধি বলা হয় থাকে। মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা হয়, অর্থাৎ মাথাপিছু যে আয় আছে এটা দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায়। এবং অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু প্রবৃদ্ধি বোঝায় না, অর্থনৈতিক উন্নয়ন বলতে জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি পায়, উপরোক্ত অর্থনৈতিক গুণগত পরিবর্তনও হয়, এবং যেমন নাগরিকদের ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি বিকাশের মাধ্যমে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি, এইগুলো কোনো না কোনোভাবে কাজ করে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধি যথেষ্ট। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত মানও পরিবর্তন হয়েছে। এই জন্য লেখা যায় বা অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যায়, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সমান অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক গুণগত পরিবর্তন। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক গুণগত পরিবর্তন যোগ করলে আমি অর্থনৈতিক উন্নয়ন পেতে পারি। কীভাবে পেতে পারি আমরা কিন্তু এখানে পড়ে দেখেছি। এবার দেখি প্রবৃদ্ধি এবং উন্নয়নের মাধ্যমে এটার পার্থক্য, একটা কাজ আপনার কাজটা করবেন। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপড, লেস ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। তো উন্নত দেশের যে পার্থক্যগুলো যদি দেখি, যে উচ্চ আয়ের দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে। অর্থাৎ যেহেতু একটা উন্নয়ন ঘটেছে এবং এটা দীর্ঘমেয়াদে অব্যাহত আছে, তো এমন দেশকে আসলে উন্নত দেশ বলে। এসব দেশের জনগণের জীবনমানের মানও কিন্তু অনেক উন্নয়ন। তো পাশাপাশি অনুন্নত দেশ যদি দেখি, অধ্যাপক র্যাগনার নাক
নাক্স বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম, অর্থাৎ যেটা জনগণ আছে তাদের স্বাভাবিক যে চাহিদা এটা মিলবে না। নিম্ন আয়ভুক্ত দেশ সেসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে থাকে। আর উন্নয়নশীল দেশ হচ্ছে যেসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম এবং কিন্তু উন্নয়নের সূচকমূলক ইতিবাচক পরিবর্তন ঘটেছে, তাকে উন্নয়নশীল দেশ বলে। এসব দেশে মাথাপিছু আয় বর্ধনশীল বা জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে। এসব দেশ নিম্ন আয় থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয়ে অগ্রসর হচ্ছে। উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত হচ্ছে উন্নত দেশে যদি বৈশিষ্ট্য দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপ কান্ট্রি, সেখানে বলা হচ্ছে যে উন্নত দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। প্রথমত হচ্ছে ভূমি ও প্রাকৃতিক সম্পদ। উন্নত দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কখনো কখনো এইসব দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকলেও সেগুলো সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ করা হয়। উন্নত দেশ যেমন হচ্ছে আমেরিকা, জাপান, ইউরোপ দেশগুলো ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে আজ উন্নত বিশ্বের নেতৃত্ব দান করেছে। পাশাপাশি দেখি মূলধন, দেখি যে উন্নত দেশে মূলধনের যোগান পর্যাপ্ত, অর্থনীতিতে সঞ্চয় বৃদ্ধির দ্বারা মূলধন গঠন করা হয়। দক্ষ জনশক্তি যদি আমরা দেখি যে দক্ষ জনশক্তি কীভাবে কী কাজ করে, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন এবং এই দক্ষ জনশক্তির এই একান্ত প্রয়োজন। কোনো দেশে প্রাকৃতিক সম্পদ মূলধন পর্যাপ্ত থাকলে দক্ষ জনশক্তি না থাকে তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। উন্নত দেশ দক্ষ জনশক্তির গঠনে বিশেষ নজর রাখে, যেমন উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ইত্যাদি। উন্নত উচ্চ গড় আয়ুষ্কাল, অর্থাৎ উন্নত দেশের জনগণের আয়ুষ্কাল সাধারণত বেশি হয়, কারণ উন্নত স্বাস্থ্য সুবিধার কারণে তাদের গড় আয়ুষ্কাল বেশি থাকে। পাশাপাশি কারিগরি জ্ঞান, দেখি বর্তমানে উন্নত দেশের শ্রমিকদের উৎপাদনের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির মূলে রয়েছে হচ্ছে কারিগরি জ্ঞানের উন্নতি এবং এই দেশ কারিগরি জ্ঞানে যত বেশি উন্নত হয়েছে সে দেশের অর্থনীতি তত সমৃদ্ধ হয়েছে। উন্নত দেশে মানুষ উন্নত কারিগরি জ্ঞানে এবং দ্বারা প্রকৃতিতে বসে এনেছে এবং এই প্রকৃতির কাছ থেকে তারা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে, অর্থাৎ তারা আসলে কর্মক্ষমতার মাধ্যমে কর্মক্ষমতার প্রয়োগের মাধ্যমে আসলে প্রকৃতিতেও তাদের যেই বাস্তবায়ন এটা করেছে এবং এটাই অনেক ক্ষেত্রে তাদের কিন্তু সাহায্য করছে। আর রাজনৈতিক স্থিতিশীলতা যদি দেখি যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সত্য। যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই সে দেশে উন্নয়নশীল বাধাগ্রস্ত হয়, উন্নয়নশীল বাধাগ্রস্ত হবে। পাশাপাশি হচ্ছে উন্নত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। অর্থাৎ যেসব দেশে সরকারের পরিবর্তন হলেও অর্থনৈতিক নীতি বা পরিকল্পনা ধারাবাহিকতা বা সুশাসন অব্যাহত থাকে। চলে আসি ভৌত অবকাঠামো তথা উন্নত পরিবহন ব্যবস্থা। যেখানে ভৌত অবকাঠামো বা পরিবহন ব্যবস্থা যত বেশি উন্নত সেখানে তত বেশি উৎপাদন বা উন্নয়ন হয়। ভৌত অবকাঠামো তথা পরিবহন ব্যবস্থা উন্নত হলে উৎপাদন ব্যবহার হ্রাস পায় এবং বিনিয়োগ বাড়ে, ফলে উৎপাদনও বৃদ্ধি পাবে। উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য একটি তালিকা তৈরি করা হলো। এবার দেখি অনুন্নত দেশের তালিকা। যদি ক্যারেক্টারিস্টিক্স অফ লেস ডেভেলপড কান্ট্রি, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা অধিকাংশ দেশ অনুন্নত। পৃথিবীতে বেশিরভাগ লোক এসব অনুন্নত দেশে বসবাস করছে। অনুন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। প্রথমত হচ্ছে কম উৎপাদনশীল কৃষিখাত থাকবে, অর্থাৎ অনুন্নত দেশের বেশিরভাগ মানুষই কী করবে, বেশিরভাগ মানুষের যেই সমস্যাটা থাকবে সেটা হচ্ছে গ্রামে বাস করে। বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি উৎপাদনের সাথে জড়িত থাকে এবং তারা কৃষির উপর নির্ভরশীল। অনুন্নত দেশের কৃষির উৎপাদন ব্যবস্থা প্রযুক্তির প্রাচীন এবং কৃষিভিত্তিক অর্থনীতি যদি দেখি, যেসব দেশের জাতীয় আয়ের একটি বড় অংশ কৃষিখাত থেকে আসে, অর্থাৎ এই যে সেক্টরটা, এই সেক্টরে একটা বড় একটা সেক্টর আসতেছে কৃষিখাত থেকে। কারণ কি আপনি দেখবেন যে যারা আসলে অনুন্নত তারা কীভাবে কি তারা বেশিরভাগ নির্ভরশীল হচ্ছে কৃষির ক্ষেত্রে, কারণ কৃষি তাদের একমাত্র আয়ের মাধ্যম, অন্যতম আয়ের মাধ্যম হয়ে যায় বা অন্যান্যভাবে তারা কৃষিকে কোনো না কোনোভাবে ধারণ করে। তো এই সেক্টরটা আসলে খুবই একটা ভয়াবহ সেক্টর এবং এই যে সেক্টরটা আছে, অর্থাৎ এর পাশাপাশি যদি আমরা দেখি বেকারত্ব, অনুন্নত দেশের অর্থনীতিতে কৃষিভিত্তিক হওয়া ছদ্মবেশী বা মৌসুমী বেকারত্বের প্রকটভাবে পরিলক্ষিত হয়। আর দ্বিতীয় চতুর্থ হচ্ছে কম মাথাপিছু আয়, অর্থাৎ অনুন্নত দেশে মাথাপিছু আয় এবং সঞ্চয় কম হয়, ফলে বিনিয়োগ এবং উৎপাদনও কম হয়। পাশাপাশি সঞ্চয় কম হয়, বিনিয়োগও কম হওয়ার কারণে মূলধনও কম থাকতেছে। এর ফলে যেটা হচ্ছে ফলে উৎপাদনও কম হবে, কারণ মূলধন কম হলে উৎপাদনও কম এবং এই অবস্থাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। অর্থাৎ দারিদ্র্যের এই যে দুষ্টচক্রটা যদি আমরা দেখি এটা কীভাবে কাজ করে, আমরা হয়তো একটা লাইন মিস দিয়ে গিয়েছি। তো অনুন্নত দেশে আসলে আমরা যেটা ব্যাখ্যা করেছিলাম আগে সেটা দেখি যে অনুন্নত দেশে মাথাপিছু আয় এবং সঞ্চয় কম, ফলে বিনিয়োগ ও উৎপাদন কম হয়। আর দারিদ্র্যের দুষ্টচক্রটা
উৎপাদনটা কীভাবে কাজ করে, উন্নত দেশে কম উৎপাদনের ফলে তাদের আয় কম হচ্ছে, আয় কম হলে সঞ্চয় কম হচ্ছে, অর্থাৎ আয় যদি কম থাকে আপনি সঞ্চয় করবেন কোথায়, কারণ আপনার জীবিকায় তো নির্বাহ করতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। সঞ্চয় কম হওয়ার পরে এবার আপনি সঞ্চয় নেই, তাহলে বিনিয়োগ করবেন কী করে, বিনিয়োগ করতে গেলে বিনিয়োগ করবেন আপনার মূলধনও নাই, ফলে উৎপাদনও কম যাচ্ছে, এবং এর ফলে কি উৎপাদন কমার ফলে আপনার আয়ও কমে যাবে। তো এটাই আসলে একটা চক্র, এই যে চক্রটা এটাকে দারিদ্র্যের দুষ্ট চক্র বলে। ফলে অনুন্নত দেশে এই চক্র বিরাজমান থাকায় উন্নয়নের গতি মন্তর থাকে, অর্থাৎ এটার ফলে কি যে উন্নয়নের গতিটা এটা মন্তর দেখা দেয়। তো আপনারা যে জিনিসগুলো আসলে বুঝতে পারছেন যে পাশাপাশি দেখি জনসংখ্যা আধিক্য, বেশিরভাগ অনুন্নত দেশের জনসংখ্যা বেশি থাকে, মাথাপিছু আয় কম, জনসংখ্যার আধিক্যের ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যানবাহন, চিকিৎসা, কর্মসংস্থান ব্যবস্থা সঞ্চালন করা যায়। আরেকটা হচ্ছে কি ভূমি ও প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, অনুন্নত দেশে প্রযুক্তি বা কৌশল পরিবর্তন করে ভূমি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা যেতে পারে, ফলে কি হচ্ছে, ফলে অর্থনৈতিক উন্নয়নও বেগবান হয় না। অনুন্নত দেশের যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা, অনুন্নত দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকে, ফলে মালামাল স্থানান্তর বিঘ্ন ঘটে, উৎপাদন ব্যয় বেশি হয়, উদ্যোক্তা বিনিয়োগে উৎসাহিত হয় না। প্রতিকূল বাণিজ্য শর্ত দেখে অনুন্নত দেশগুলোর শিল্প উন্নত না থাকায় এদেশ কৃষিজাত পণ্য, কাঁচামাল প্রাথমিক রপ্তানি করে, শিল্পজাত পণ্য আমদানি করে, এবং সেসব কৃষিপণ্য উপকরণ হিসেবে কম মূল্যও বিদেশে দেশে রপ্তানি করা হয়, এবং সেই কৃষিপণ্য কৃষি শিল্পপণ্যে রূপান্তরিত হয়ে অধিক মূল্য এসব দেশে আমদানি করা হয়ে থাকে, ফলে বাণিজ্যের ভারসাম্য প্রতিকূল অবস্থাতে বিরাজ থাকতেছে। অনুন্নত শিল্প কাঠামো যদি দেখি, অনুন্নত দেশে শিল্প কাঠামো সেকেলে বা বৃহদায়তন মূলধনী শিল্প খুব কম, অনুন্নত দেশের শিল্প খাতে অন্যান্য খাতের তুলনায় শ্রমিক নিয়োগ কম হয় এবং শ্রমিকের দক্ষতা কম থাকে। তাহলে আমরা দেখেন যে আসলে বিশাল একটা জিনিস কিন্তু আমরা দেখতেছি, এবং এরই মাধ্যমে আমাদের কিন্তু চিন্তা চেতনারও বিকাশ ঘটতেছে, যে আমরা অনুন্নত দেশের যে বিকাশটা বা এটা কীভাবে কী হচ্ছে, এটা কিন্তু আমাদের খুব সহজভাবে পরিলক্ষিত হচ্ছে। তাহলে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য যদি দেখি, যে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কী কী আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং কান্ট্রি, দুঃখিত উন্নয়নশীল, আমরা ডেভেলপ কান্ট্রি নট। উন্নয়নশীল দেশের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, যেমন আমাদের দেশের কি 63% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত, কৃষিক্ষেত্রে পুরানো আমলের জীবনে নির্বাহী ক্ষুদ্র খামারের চাষাবাদ হবে, তবে এখানেও কিছু আধুনিক প্রযুক্তির বিকাশ পরিলক্ষিত হচ্ছে। কৃষিতে বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকে। দ্বিতীয়ত হচ্ছে মাথাপিছু আয়, উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম, কিন্তু অনুন্নত দেশের তুলনায় বেশি, অর্থাৎ আপনি উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল মাথাপিছু আয় কম থাকলেও কিন্তু অনুন্নত দেশের থেকে এটা বেশি থাকবে, ফলে জীবনধারার মান তেমন উন্নয়ন নয়। তৃতীয়ত হচ্ছে প্রাকৃতিক সম্পদের অভাব, অপূর্ণ ব্যবহার, অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না। চতুর্থ হচ্ছে মূলধনের স্বল্পতা, উন্নয়নশীল দেশে মাথাপিছু আয় বৃদ্ধির হার কম, ফলে কাজের সঞ্চয়ের পরিমাণ কম হয় এবং কম সঞ্চয় মূলধন গঠনের পথের অন্তরায়। প্রাকৃতিক পণ্য উৎপাদনকারী দেশ, উন্নয়নশীল দেশে প্রধানত প্রাকৃতিক পণ্য উৎপাদন করে এবং উৎপাদন ব্যবস্থায় শ্রম নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়, যেমন কি প্রাথমিক পণ্য বলতে বোঝায় শিল্পের কাঁচামাল, যেমন পাট, চামড়া ইত্যাদি বোঝায় থাকে। শিল্পের বিকাশ, উন্নয়নশীল দেশ সময়ের শিল্প প্রাকৃতিক পর্যায়ে থাকে, তবে কোথাও কোথাও রপ্তানিমুখী শ্রমগণ শিল্পের দ্রুত বিকাশ পরিলক্ষিত হয়। তারপর দেখি হচ্ছে বৈদেশিক বাণিজ্য ঘাটতি, উন্নয়নশীল দেশে প্রতি বছর রপ্তানির মাধ্যমে যে পরিমাণ আয় আসে তার চেয়ে অনেক পরিমাণ বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়ে থাকে, ফলে এই দেশগুলোতে প্রতি বছর বৈদেশিক বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ যেহেতু আসলে আয় থেকে ব্যয় বেশি হচ্ছে তার ফলে কী হচ্ছে, আপনার ঘাটতি হবে, অর্থাৎ রপ্তানি যখন আসলে কম হবে আমদানি বেশি হবে, সমস্যা দেখা দিবেই। উদ্যোক্তার অভাব হচ্ছে উন্নয়নশীল দেশের পণ্য সামগ্রী বেশিরভাগই কৃষি থেকে প্রাপ্ত, এসব পণ্যের মূল্যের উত্থান পতন হয় বেশি, পণ্যের মূল্যে উত্থান পতন হওয়ার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, ফলে দেশি বিদেশি উদ্যোক্তাদের অভাবে উন্নয়ন ব্যাহত হয়। পাশাপাশি দেখি যে অর্থনৈতিক অবকাঠামো দুর্বল, অর্থাৎ অর্থনীতির অবকাঠামোটাও দুর্বল থাকে, যেমন এটা কীভাবে কি সেটা যদি আপনাদের আমি একটু বলি, যে অর্থনীতিতে অবকাঠামো কীভাবে দুর্বল থাকে, বা আপনারা যদি এটা বুঝতে চান যে কীভাবে কি এটা করে, তো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অবকাঠামো যেমন যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ, ব্যাংক, বিমা প্রভৃতি আসলে প্রয়োজনীয় তুলনায় কম থাকে এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা বেশি চলে আসে। সেটা কীভাবে, উন্নয়নশীল দেশের অবকাঠামো উন্নয়ন অনেকাংশে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা যদি বিদেশ থেকে অনুদান পায় তাহলে তাদের উন্নয়নটা উঠবে, যদি না পায় তাদের উন্নয়নটা উঠবে না। তাহলে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের এবং তা নির্ধারণ করা, এটা অবশ্যই উন্নয়নশীল, কিন্তু এটা অনেক সেক্টরে বা অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে উন্নয়ন এবং অনুন্নয়নশীলের যে পার্থক্যটা আছে এটা কোনো না কোনোভাবে এটাকে ইম্প্যাক্ট ফেলছে, এবং এই ইম্প্যাক্ট ফেলার কারণেই কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতিকে বিভিন্নভাবে হার্ম করতেছে। এবার দেখি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতার সমূহ, অবস্ট্যাকলস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তো বিভিন্ন আর্থসামাজিক রাসায়নিক কারণে বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নশীল দেশ দ্রুত উন্নতি লাভ করতে পারে না, অর্থাৎ এরা খুব সহজে উন্নতি লাভ করতে পারছে না। তো
তো কৃষির উপর নির্ভরশীলতা, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল হলেও কৃষির উৎপাদন শক্তি কম, যার ফলে কৃষি উন্নয়ন জরুরি হওয়া সত্ত্বেও অগ্রগতি মন্থর রয়েছে। অর্থাৎ আপনি যতই আসলে চান যে আপনি যদি বেশি করে আয় করবেন, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার এটার মন্থর থেকে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এটা কৃষির উপর নির্ভরশীলতার সাথে কীভাবে ডেভেলপমেন্ট কান্ট্রিকে ডেভেলপিং কান্ট্রির পাশাপাশি যখন আপনি ডেভেলপমেন্ট কান্ট্রি অবস্ট্রাকেল ইকোনমি, কারণ বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের যে প্রতিবন্ধকতা হচ্ছে সেটার ক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীলতা কতটা খারাপ দেখতেছে। পাশাপাশি অনুন্নত কৃষি ব্যবস্থা যদি দেখি যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা সে অনুন্নত, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত, যার ফলে আমাদের কৃষির যে মূল্যটা হচ্ছে কৃষি পণ্যের মূল্য অস্থিতিশীলতা হঠাৎ করে যদি একটু মানে খুব কমই বাড়ার সংখ্যাটাই খুব বেশি। এবার যদি দেখি যে মূলধনের অভাবটা কীভাবে কি হচ্ছে। মূলধনের অভাব হচ্ছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম থাকায়, একে তো মাথাপিছু আয় কম, যার ফলে কি এদের যে আয় বা ব্যয় বাণিজ্যটা কম হচ্ছে, এবং আয় ব্যয় বাণিজ্য কম হওয়ার কারণে সঞ্চয় যে মূলধনটা রয়েছে বা ওভারঅল যা কিছু আছে সকল কিন্তু খুব একটাভাবে আপনি দেখবেন যে উন্নত পর্যায়ে নাই। তো এটার মূল কারণটা হচ্ছে এটা যে দেখেন যদি আপনি ক্যালকুলেশন করে যে ওভারঅল সকল কিছু কীভাবে কি চলছে না চলছে, তাহলে দেখবেন যে এই যে বাংলাদেশের যে ইকোনমিক্যাল যে একটা সিস্টেম আছে বা এইটা যেইভাবে চলে এটা কিন্তু খুব একটা ভালোভাবে চলছে না। তো আমরা এটাকে আসলে ব্যাখ্যা করতে পারি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের খুব ভালোভাবে জিনিসটা আগিয়ে যায় বা জিনিসটা সেইভাবে আমরা পড়তে পারি। তো মূলধনের অভাবটা অন কাইন্ড অফ যদি দেখি, প্রথমত হচ্ছে আমাদের দুইটা, কৃষির উপর নির্ভরশীলতা এবং হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা। তো কৃষির উপর নির্ভরশীলতা এবং অনুন্নত কৃষি ব্যবস্থা এটা কীভাবে কি কাজ করছে। তো কৃষির উপর নির্ভরশীলতা প্রথমত হচ্ছে কৃষিকে আপনার খুবই করে দিয়েছে, আপনার কানেক্টেড করে দিয়েছে, এবং এরপরে যেটা হচ্ছে যে আপনার কৃষির পরবর্তীতে যে সেক্টরটা রয়েছে সেটা কোনো না কোনোভাবে কী হচ্ছে অন্যান্য যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ কৃষির পাশাপাশি আপনি আর কিছুর উপর আপনি নির্ভরশীল থাকতে পারতেছেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার উন্নত কৃষি ব্যবস্থা, আপনার কৃষি ব্যবস্থা খুব বেশি উন্নত নয়, যার ফলে এটা আপনার কৃষিকেও সেইভাবে কিন্তু সাহায্য করছে না। তো এইটাই আসলে মূল কথা বা আপনি মূল বিষয় যেটা আপনি বুঝতে পারছেন। তো মূলধনের অভাবটা যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের মূলধনের অভাবটা কীভাবে কি, তো বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম থাকায় সঞ্চয় বা মূলধন ঘটনা তুলনামূলকভাবে কম, ফলে দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ মূলধন বিনিয়োগ করা সম্ভব হয় না। পাশাপাশি যদি দেখি যে উদ্যোক্তার অভাব, অর্থাৎ উদ্যোক্তার অভাবটা কি যে উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু, এবং যার ফলে যেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হওয়ার ফলে বাংলাদেশের দক্ষ, অভিজ্ঞ এবং ঝুঁকি বহনে আগ্রহী এবং সক্ষম উদ্যোক্তার অভাব রয়েছে। উদ্যোক্তাদের অভাবের কারণে প্রাপ্ত সঞ্চয় এবং মূলধন উন্নয়নশীল খাতে কম ব্যবহার হচ্ছে, এবং আবার রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিতিশীল কারণে উন্নতির ঝুঁকি আসলে তারা ঝুঁকিতে চাচ্ছে এবং ঝুঁকি নিতে চাচ্ছে না। পাশাপাশি ঝুঁকি না নেওয়ার কারণে যেটা হচ্ছে যে একটা উদ্যোক্তারা ঝুঁকি নেবে না, এখন উদ্যোক্তারা যদি ঝুঁকি না নেয় তার কী হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ হবে না, কারণ অর্থনীতিতে আসলে ঝুঁকির একটা সেক্টর থাকে। তো এই কারণে আসলে বিদেশমুখিতার কারণে অনেক পুঁজি আপনি ওইভাবে করতে পারেন না, বা আপনার সেইভাবে পুঁজি আপনার দেশীয় অর্থনীতিতে কানেক্টেড হয় না। এরপরে দেখি যে বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ, উৎপাদন কর্মক্ষেত্রে একটি জনসংখ্যা সম্পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না, ফলে জাতীয় উৎপাদন বড় একটি অংশ জনগোষ্ঠীর ভোগের জন্য ব্যয় হচ্ছে, ফলে সঞ্চয়ও কম হচ্ছে। আয় আর হচ্ছে সঞ্চয় ও পুঁজির স্বল্পতা উন্নয়নে বাধা হিসেবে কাজ করে, অর্থাৎ এটা আপনার বাধা হিসেবেও কাজ করছে। কীভাবে বাধা হিসেবে কাজ করে যদি আমরা দেখি যে আপনার জনসংখ্যা যদি খুব বেশি হয়, একটা কী হচ্ছে জনসংখ্যা বেশির ফলে আপনি সহজেই কিন্তু সকলকে কাজে লাগাতে পারতেছেন, এবং সকলকে কাজে লাগানোর না হলে যেটা হচ্ছে যে আপনার এই যে জনগণটা আছে এই জনগণকে আপনার একটা সময় বোঝা মনে হতে পারে। 6 নম্বর হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র, বাংলাদেশের অর্থনৈতিক বা উন্নয়নের গুরুত্বপূর্ণ অন্তরায় দারিদ্রের দুষ্টচক্র। অধ্যাপক নাকসের মতে এই যে মতবাদটা মনে রাখবেন, তিনি কি বলেছেন যে একটি দেশের দরিদ্র কারণ সে দেশের দরিদ্র, দারিদ্রের দুষ্টচক্র হলো উৎপাদন কম, আয় কম, চাহিদা সঞ্চয় কম, বিনিয়োগ কম, উৎপাদনও কম। রাজনৈতিক অস্থিতিশীলতা যদি দেখে যে রাজনৈতিক অস্থিতিশীলতা কীভাবে কী হয়ে
হয়ে থাকে। তো বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এই অস্থিতিশীলতার নিশ্চয়তা বা অনিশ্চয়তা রয়েছে, যেমন হচ্ছে কি হরতাল হতে পারে, রাজনৈতিক বিভিন্ন অবরোধ থাকে, ধর্মঘট থাকে। এছাড়া কি হয়েছে যে এই অবস্থা অধিকতর দেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল হয়, অর্থাৎ এই সব ঝামেলা দেখলে বিদেশিরা বিনিয়োগ করতে চায় না। তারা চিন্তা করে যে কেন শুধু শুধু এর ভিতরে আমি বিনিয়োগ করে আমার অর্থগুলোকে এত বিপদে রাখবো, তার থেকে আমি যেখানে করলে আমার লাভ আছে সেখানে করি। যার ফলে শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা এত ব্যাহত হয়। বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা, বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের সম্পর্কের উপর নির্ভরশীল। উন্নত দেশে অসম প্রতিযোগিতা বা নানা শর্তের কারণে বাংলাদেশের প্রায় প্রতিকূল বাণিজ্য শর্তের সম্মুখীন হয়, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিকূল একটা ব্যবস্থা এটার কিন্তু সম্মুখীন হচ্ছে। এবং অন্যদিকে বিদেশি সাহায্য বা বিনিয়োগের মাধ্যমে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের উপর বিদেশিদের প্রভাব আত্মনির্ভরশীল উন্নয়নের পথে বাধা হিসেবে কাজ করে। তবে সম্প্রতি পোশাক রপ্তানি বৃদ্ধি ও রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির কারণে বাংলাদেশের বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। দ্বিতীয়ত দেখি যে অনুন্নত বাজার ব্যবস্থা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সর্বত্র বাজার ব্যবস্থা এখনও যথেষ্ট উন্নত হয়নি। সচেতনতার অভাব, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার দুর্বলতা রয়েছে, অর্থায়নের অভাব রয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে। অর্থাৎ এখানে বেশিরভাগ হচ্ছে প্রথমত যোগাযোগ ব্যবস্থা খারাপ, দ্বিতীয়ত এখানে অর্থায়নের অভাব, তৃতীয়ত হচ্ছে মাঝখানে ফরিয়া রয়েছে যারা আসলে মধ্যস্বত্ব হয়ে আপনি যখন কৃষক টু ডিরেক্ট ফ্যাক্টরি যাবেন আপনার একটা কিছু একটা লাভ পাবে, বাট যখন আসলে কেউ মাঝখানে মিডল ম্যান আসবে সে কিন্তু একটা লভ্যাংশ রেখে দিবে। তো এইটা আসলে একটা অনুন্নত বাজার ব্যবস্থার ক্ষতি করতেছে। পাশাপাশি প্রযুক্তি প্রয়োগে বাধা যদি দেখি, যে অনুন্নত প্রযুক্তির অভাব ও দক্ষ জনশক্তির অভাব, আমদানিকৃত প্রযুক্তি ব্যয়বহুল এবং ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়ায় উৎপাদন ও ব্যবস্থার উন্নত প্রযুক্তি প্রয়োগ করা যায় না। বেসরকারি সংস্থার উন্নয়ন কার্যক্রম দেখেছে ডেভেলপমেন্ট প্রোগ্রামস অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো বেসরকারি সংস্থাসমূহ মূলত বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এদের কার্যক্রম আরও ব্যাপ্তি গতি লাভ করেছে। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এনজিও ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। দারিদ্র্য দূরীকরণের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, বিভিন্ন ব্যাংক সংশ্লিষ্ট এনজিও কাজ করেছে। বাংলাদেশের কয়েকটি প্রধান এনজিও হচ্ছে ব্র্যাক, আশা, প্রশিকা, শক্তি ফাউন্ডেশন, স্বনির্ভর বাংলাদেশ, TMSS, কারিতাস, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস অ্যান্ড ব্যুরো বাংলাদেশ। আমি যদি দেখি ব্র্যাকটা কীভাবে কাজ করে, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তো 1972 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থা হচ্ছে ব্র্যাক, যেটা হচ্ছে দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য, বিশেষত নারীর ক্ষমতায়নের জন্য সংস্থাটি দেশের 70,000 গ্রাম এবং 2,000 বস্তিতে কাজ করছে। স্বনির্ভর বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে 1975 সালে। শুরুতে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সংযুক্ত সেল হিসেবে কাজ করে থাকলেও বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে তৃণমূল জনশক্তি আত্মসেবক উন্নয়নে কাজ করছে 1985 সালেতে। প্রশিকা হচ্ছে 1975 সালে ঢাকা ও কুমিল্লা জেলার কয়েকটি গ্রামে কাজ করেছে। প্রশিকা সমিতির সদস্যদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় পরিবেশ সম্মত কৃষি, সেচ, পশু সম্পদ বৃদ্ধি, মৌমাছি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন, বসতবাড়িতে বাগান, বীজ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি কার্যক্রম চালাচ্ছে। আশা অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ও আশা 1992 সালে হতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করছে। আশা বর্তমানে আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা আছে। শক্তি ফাউন্ডেশনটা দেখি, যেটা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বগুড়া, রাজশাহীতে বড় বড় আসলে শহরের বস্তিতে দুস্থ নারীদের ঋণ সহায়তা করে। এছাড়া নারীদের স্বাস্থ্য, ব্যবসা, সামাজিক উন্নয়নে সহায়তা করে, অর্থাৎ এরা অবকাঠামো উন্নয়নে। আর TMSS যদি দেখি যে ঠ্যাঙ্গামারা মহিলা যুব সবুজ সংঘ, দুঃখিত ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশের নারী উন্নয়নে বড় সংগঠন। এটি সংগঠন নারীর দারিদ্র্য বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নে 1980 সাল থেকে কাজ করছে। SSS সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসেস বাংলা, এটা হচ্ছে সমাজের দরিদ্র, অবহেলিত এবং অধিকার বঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের দারিদ্র্য বিমোচনে, অধিকার আদায় এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতাতে, সৃষ্টিগত সমন্বিত সেবা নিশ্চিতকরণে তাদের মাধ্যমে টেকসই সামাজিক উন্নয়ন ঘটাতে 1986 সালে এর আত্মপ্রকাশ ঘটে। সমাজের দারিদ্র্য, অবহেলিত এবং অধিকার বঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের দারিদ্র্য বিমোচন, আদায় এবং তাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন করা একমাত্র স্বাস্থ্য লক্ষ্য। ব্যুরো বাংলাদেশ যদি দেখি, এই সংস্থাটি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে টেকসই গ্রামীণ সঞ্চয় এবং ঋণ কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যা, প্রাক প্রাথমিক শিক্ষা, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, পানি পয় নিষ্কাশন, পরিবার পরিকল্পনা, সামাজিক বনায়ন, বৃক্ষরোপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। দারিদ্র্য দিকে দেখি, প্রভার্টি দারিদ্র্য দেশ বা দেশের মানুষের পরনির্ভরশীল করে তোলে এবং উন্নয়নের ভিত্তিতে দুর্বল করে দেয়। সুতরাং দারিদ্র্যের ধারণা, পরিমাণ, প্রবণতা, কীভাবে দারিদ্র্য নিরসন করা যায় সে বিষয়ে
বিষয় জানা দরকার। প্রথমত হচ্ছে কনসেপ্ট অফ পভার্টি। দারিদ্র্যের আমি যদি কনসেপ্টটা দেখি, দারিদ্র্য একটি বহুমুখী আপেক্ষিক বিষয়, মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড রিলেটিভ। সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন এবং কম ভোগ করেন, কম সম্পদের মালিক, কম শান্তিতে আছেন এবং সর্বদা নিজেদের অক্ষমতাবান বা বিপন্ন বোধ করেন, তাদের সাধারণত দারিদ্র্য বলা হয়। তাহলে দরিদ্রের সংজ্ঞা কিন্তু আপনারা দেখে ফেললেন। আমরা আমাদের অনেকেই দারিদ্র্য বলে থাকি, কিন্তু যারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালোরি বা ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু জোগাড় করতে পারেন না, সেই সকল ন্যূনতম আয়সীমার নিচে বসবাসকারী দরিদ্র পরিবার হিসেবে ধরা হয়ে থাকে। এবং দারিদ্রের মধ্যে যারা হতদরিদ্র তাদেরকে হচ্ছে চরম দরিদ্র বলা হয়ে থাকে, অর্থাৎ দরিদ্র থেকেও যারা দরিদ্র। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের দরিদ্র জাতীয় পল্লী শহর, তো 2010 সালে ছিল 31.5, পল্লীতে ছিল 35.2 এবং শহরে ছিল 21.3। 2016-তে হচ্ছে 24.3, 26.4 এবং শহরে রয়েছে 18.9। সেটা 2022 সালে হচ্ছে জাতীয়ভাবে রয়েছে 18.7, পল্লীতে রয়েছে 20.5 এবং শহরে রয়েছে 14.7। চরম দারিদ্র জাতীয় যদি দেখি, যে জাতীয় রয়েছে হচ্ছে 2010 সালে 7.6, পল্লীতে 21.1 এবং শহরে 7.7। যদি 2016 সাল দেখি, জাতীয়তে হচ্ছে 12.9, পল্লীতে 14.9 এবং শহরে 7.9। 2022 হচ্ছে 5.6, 6.5 এবং 3.8। বাংলাদেশের দারিদ্র্যের গতিধারা যদি আমরা একটু ব্যাখ্যা করি যে এটা কীভাবে কী কাজ করে, তো প্রথমত হচ্ছে বাংলাদেশের বর্তমানে মৌলিক চাহিদা পূরণের ব্যয় পদ্ধতি দারিদ্র্য পরিমাপ করা হয়। এই পদ্ধতি দারিদ্র্য সীমার খাদ্য বা খাদ্য বহির্ভূত নন ফুড পণ্য উভয় ব্যয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর অধ্যায় মূলত বিবিএস পরিচালিত আয় ও ব্যয় জরিপ 2016-10-2022 মধ্যে উপস্থাপিত হয়। 2016 থেকে 2022 সালের মধ্যে দারিদ্র্যের 24.3% থেকে এটা 18.7% নেমে আসে, পয়েন্ট পার্সেন্টেজ রেট PPR। আর 2016 সাল থেকে 2022 সালে চরম দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে হচ্ছে 7.3% হারে। তো দারিদ্র্য নিরসন হচ্ছে প্রোগ্রাম অ্যাডপ্টেড ফর পভার্টি অ্যালিভিয়েশনস। বাংলাদেশের চরম দারিদ্র্যের যে আসলে চরম একটা পর্যায়ে আছে এবং এইটার যে কাজ, অর্থাৎ এই যে সেক্টরের কাজটা, এই সেক্টরের কাজ হিসেবে আমরা কি করে দেখতেছি বা কী করা হচ্ছে সেটা যদি আমরা দেখি, তো প্রথমত হচ্ছে এইটা ক্ষেত্রে বাংলাদেশের দারিদ্র্য কর্মসংস্থান আয় বৃদ্ধি, উন্নয়নের সাময়িক বেসরকারি এনজিও পর্যায়ে কর্মসূচি দিয়ে থাকতেছে। পাশাপাশি দারিদ্র্য নিরসনের জন্য নির্মুক্ত পদক্ষেপ সমূহ করেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা বেষ্টনী যদি দেখি, যে নারী, শিশু, প্রতিবন্ধী সহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারা সম্পৃক্ত করা হচ্ছে। পাশাপাশি সামাজিক অবকাঠামো উন্নয়নের মৌলিক চ্যালেঞ্জ রয়েছে, সামাজিক সুরক্ষা, সামাজিক ক্ষমতায়নের বিভিন্ন মন্ত্রণালয় 64টি কর্মসূচি দেওয়া হয়েছে, বাস্তবিত হচ্ছে। এই সমস্ত কার্যক্রমের মধ্যে আমাদের যেগুলো আমরা লক্ষ্য করতে পারি, তো প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে কার্যক্রম খাদ্য নিরাপত্তা, কার্যক্রম ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং বিনোদন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উল্লেখীয় কর্মসূচি বিন্যাস রয়েছে। প্রথমত হচ্ছে কি, নগদ অর্থ সহায়তা প্রদান, বিভিন্ন ভাতা, নগদ অর্থ সহায়তা প্রদান, বিশেষ খাদ্য নিরাপত্তা কার্যক্রম, একটা হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ। তো নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিভিন্ন ভাতা, দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা দুস্থ নারী পেয়ে থাকে। তাদের দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্ত দুস্থ নারী ভাতা চালু করেছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারীদের শিক্ষিত মুক্তিযোদ্ধাদেরও মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়ে থাকে। এবার দেখি যে বিশেষ অর্থ সহায়তা প্রদান, এটা কীভাবে কী হয়ে থাকে। তো বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিছু নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালু আছে, যেমন অ্যাসিড দগ্ধ বা শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা, দরিদ্র মায়েদের জন্য মাতৃঋণ ভাতা, এই ধরনের ভাতার কার্যক্রম রয়েছে। খাদ্য নিরাপত্তা কার্যক্রম দেখি, যে দারিদ্র্য নিরসনে খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার ভিতরে হচ্ছে বাংলাদেশ সরকার খাদ্য দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে বিভিন্ন খাদ্য কর্মসূচি, DGF কর্মসূচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে BGD কর্মসূচি চালু করেছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম, দরিদ্র দূরীকরণ একটি উপায়, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তো বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য গবাদি পশু, হাঁস মুরগি পালন প্রশিক্ষণ, মৎস্য চাষ প্রশিক্ষণের পাশাপাশি তাদের ক্ষুদ্র ঋণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সমবায় সমিতি গঠন, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে এবং এটার অর্থে পদক্ষেপ দূরীকরণ। তো বেকারত্ব থেকে আনএমপ্লয়মেন্ট, ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের সঙ্গ, কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এই অবস্থাকে বেকারত্ব বলে। আর বেকারের মধ্যে নিচে লক্ষ্য করা যায় মজুরি ভিত্তিক কোনো কাজ পাওয়া যায় না, প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক, আয় উপার্জন থেকে বঞ্চিত, আর্থিক মানসিক যন্ত্রণায় ভোগে। তো বেকারত্বের প্রকৃতি, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, প্রথমত হচ্ছে মৌসুমি বেকারত্ব, প্রাকৃতিক কারণে বছরের কোনো বিশেষ সময় এই বেকারত্ব হয়, অর্থাৎ ফসল বপন বা কর্তনের সময় ব্যতীত অন্যান্য সময় গ্রামীণ কৃষি শ্রমিকের কোনো কাজ থাকে না, অর্থাৎ বছরের পর যে সময় কৃষক শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয় সেই সময়
জন্য সেই মৌসুমকে সে মৌসুমী বেকার বলে। ছদ্মবেশী বা প্রসন্ন বেকারত্ব হচ্ছে কৃষিখাতে আপাত দৃষ্টিতে অনেকে কাজ করছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওইসব লোকের মধ্যে অনেকে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। কারণ প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য ভিত্তিক লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। ধরা যাক একজন কৃষকের 2 বিঘা জমি আছে, সে একাই ওই জমিতে চাষাবাস করে নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে। যদি তার 2 ছেলে বাবার সঙ্গে জমিতে সে কাজ নিযুক্ত হয়, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে 3 জন লোক কাজে নিযুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ওই কৃষক একা যা উৎপাদন করতো 2 জন ছেলে সহ উৎপাদনের পরিমাণ একই। অর্থাৎ দেখা যাচ্ছে অতিরিক্ত 2 জন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য, এর ফলে 3 জন লোক একজনের কাজ ভাগ করে নিচ্ছে। সুতরাং এই 2 জন শ্রমিককে প্রচ্ছন্ন বেকার বলে অভিহিত করা হবে। তাহলে প্রচ্ছন্ন বেকার সম্পর্কে আপনারা জেনে গেলেন। তাহলে প্রচ্ছন্ন বেকারত্ব হলে সেই অবস্থা যেখানে শ্রমিক আপাত দৃষ্টিতে কাজ করছে বলে মনে হলো, কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা থাকবে কি শূন্য। আর সাময়িক বেকারত্ব কিভাবে, যে পেশা পরিবর্তনের সময় যে বেকারত্ব পরিবর্তন তৈরি হয় সেটা সাময়িক বেকারত্ব বলে। একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসা নিয়ে করে, এই সময় যে কয়েকদিন তিনি কর্মহীন থাকে সে সময়কালকে আসলে সাময়িক বেকারত্ব বলে। আমাদের দেশে এই ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়। সুতরাং বাংলাদেশের গ্রামীণ সমাজে জনসাধারণের কৃষিকাজ ব্যতীত অন্য কাজ কম থাকায় উপরিক্ত বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায়। বেকারত্ব নিরসন, রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট। বেকার সমস্যার সমাধান করতে কৃষি অকৃষি উন্নয়ন প্রয়োজন। কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি, বহু ফসলি চাষাবাদ, কৃষিভিত্তিক নানা কাজ যেমন গবাদি পশু পালন, বনায়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কর্মসৃষ্টির সম্ভাবনা আছে। অকৃষি ক্ষেত্র গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, গ্রামীণ গৃহ নির্মাণ, পুকুর সংস্কার, খাল সংস্কার, অতি ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ, ছোটখাটো ব্যবসার বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কাজের যথেষ্ট সুযোগ আছে। এসব ছাড়া বেকারত্ব নিরসনের জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে ছদ্মবেশী বেকার নিরসন, অর্থাৎ উন্নত দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। কৃষিখাতে শ্রমিকের মজুরি শিল্প খাতে শ্রমিকের মজুরি বেশি প্রদান করলে কৃষিখাতে শ্রমিকের যোগান বৃদ্ধি পায়, আর কৃষিখাত থেকে উদ্বৃত্ত বেকার শ্রমিক শিল্পে স্থানান্তর হয়। এই পদ্ধতিতে আমরা বাংলাদেশি ছদ্মবেশী বেকারত্ব দূর করতে পারবো। দ্বিতীয়ত কীভাবে পারবো, মূলধন বিনিয়োগ এবং বেকারত্ব নিরসন। উন্নয়নশীল দেশে বেকারত্ব নিরসনে নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ দ্বারা প্রথমে শিল্পের উন্নয়ন এবং পরবর্তীতে সময় শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন করলেও শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিক নিয়োগ বৃদ্ধি পাবে। এইভাবে বাংলাদেশের বেকারত্ব হ্রাস পেতে পারবে। তৃতীয় হচ্ছে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র শিল্প স্থাপন। কৃষিকাজের যে সকল ছোট যন্ত্রপাতি দরকার হয় সে সকল কৃষিভিত্তিক অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র শিল্প প্রস্তুত করা যায়। তো এই প্রস্তুত করা জিনিসগুলো আসলে শিল্প গ্রামে প্রতিষ্ঠান বেকারত্ব দূর করা যায়। আমরা যদি অন্যান্য বিষয়গুলো একটু খেয়াল করে দেখি যে আর কি কি আছে, তো আমরা প্রত্যেকটাই কিন্তু খুব ভালো করে পড়ে আগাচ্ছি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি গ্রামীণ ব্যবস্থায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা একদিকে শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে উৎপাদন বৃদ্ধি পাবে এবং আরও অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। মোট কথা দেশের বেকারত্ব নিরসন হবে। পাশাপাশি থেকে কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা। বাংলাদেশের সমগ্র এলাকায় মৌসুমী ফসল ব্যতীত মাঝখানে অন্য ফসল উৎপাদন বা কৃষি জমিতে একটি ফসল উৎপাদনের পর অন্য ফসল করার উদ্যোগ নিলে বেকার থাকবে না। ফসল বহির্ভূত কৃষি। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী নালা খাল বিল নিচু জমি রয়েছে এবং এই সব জায়গায় আসলে বিভিন্ন জাতের মৎস্য চাষ করা হয়ে থাকে এবং যার ফলে হচ্ছে উঁচু ফসল হয় না, উঁচু ফসল হয় না। এমন জায়গায় হাঁস মুরগির খামার করা যেতে পারে। বছরের সময় একটা কাজ করার সুযোগ সৃষ্টি থাকবে। অর্থনৈতিক চাহিদার সাথে কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষানীতি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যার সমাধান করতে হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে এবং কৃষি ও শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি করার মাধ্যমে মাঠ পর্যায়ে যে আসলে শিল্পভিত্তিক যেটা রয়েছে দেশের প্রতিটি জেলায় কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউশন স্থাপন, স্বল্প শিক্ষিত বেকারত্বের প্রশিক্ষণ করে নিজে ব্যবস্থার সুযোগ রয়েছে এবং পাশাপাশি রয়েছে পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধা। গ্রামীণ অর্ধশিক্ষিত বেকারত্বদের ভোকেশনাল ট্রেনিং প্রদানের মাধ্যমে তাদের আর্থিক ঋণ সুবিধা এবং হাঁস মুরগির খামার, মৎস্য খামার, গবাদি খামারের প্রকল্প বাস্তবায়ন করে বেকারত্ব নিরসন করা যায় এবং ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে গ্রামীণ বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। মানব সম্পদ দেখি হিউম্যান রিসোর্সেস। অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব খুব বেশি এবং উন্নয়নের প্রযুক্তি ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে মানব সম্পদের দক্ষ, প্রশিক্ষিত এবং মানব সম্পদের মূল্য তুলনামূলকভাবে বেশি থাকে। কাজে উন্নয়নশীল দেশের সব দেশেরই জন্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মানব সম্পদের প্রয়োজনীয়তা গুরুত্ব রয়েছে। মানব সম্পদের সংজ্ঞা যদি দেখি, যে ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্সেস, যে হিউম্যান রিসোর্সেস আসলে কী বা এটা কীভাবে কী কাজ করে আমরা যদি সেটা লক্ষ্য করি, তো প্রথমত হচ্ছে মানব জনসংখ্যার যে অংশ শিক্ষা বা দক্ষতার ভিত্তিতে শ্রম সংখ্যায় পরিণত হয় এবং তখন তাদের মানব সম্পদ বলে। তবে কোনো দেশের ভূমি বা মূলধন বস্তুগত সম্পদ বলে। দেশের প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন গতি ত্বরান্বিত করলে দক্ষ মানব শক্তিতে যোগান থাকা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ, মানব সম্পদ দুইটিই থাকা জরুরি। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত বাজার, চিকিৎসা সেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা, দক্ষতা বৃদ্ধি প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। তাহলে আপনি বুঝলেন যে কী করে আসলে মানব সম্পদ, অর্থাৎ যদি বেকার জনগণ বসে থাকে তাদের আসলে
বসিয়ে না রেখে বিভিন্ন কারিগরি এবং বস্তুগত সম্পদের মাধ্যমে তাকে বা মানব সম্পদে রূপান্তর করা যেতে পারে। মানব সম্পদ উন্নয়নের প্রতি মেটার্স অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদের গুণগত মান উন্নয়ন করা প্রয়োজন। এই উদ্দেশ্যে নিচের পদ্ধতিগুলো উল্লেখ করা হলো। প্রথম হচ্ছে শিক্ষা। জনসংখ্যা কর্মক্ষম দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা, কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তি জীবনে জাতি উন্নয়নের জন্য অপরিহার্য। সুতরাং দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকলের কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে, কিন্তু তাকে কর্মমুখী শিক্ষাদান করলে তার মানব শক্তির উন্নয়ন হয়। একজন নিরক্ষর মানুষ ভালো দক্ষ চাষি হয়, তবে কয়েকগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি হচ্ছে দেখি যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষাগত কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রয়োজনের তুলনায় কম। সুতরাং দেশের সর্বত্র কর্মসংস্থান উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। এই উদ্দেশ্যে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার সংখ্যা বা মান বৃদ্ধি করা দরকার। পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকদের তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে। পাশাপাশি দেখি প্রশিক্ষণ। দেশের শিক্ষিত বা অশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষগণ গুণগত মান উন্নয়ন করা সম্ভব নয়। ফলে মানব সম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ হচ্ছে জরুরি এবং প্রশিক্ষিত শ্রমশক্তিতে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তাদের প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত সময় সিদ্ধান্ত নিতে তারা ভালো পারে। এবং চতুর্থ যদি দেখি যে জনস্বাস্থ্যের উন্নয়ন। সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান। দেশের সকল নারীকে অপরিহার্য উপাদানগুলোর সঙ্গে পরিচিত ঘটানো দরকার। যে দেশের যেসব মানুষ ভগ্ন অবস্থা, দুর্বল, কর্মবিমুখ, তাদের যে কোনো মূল্য চিকিৎসার সুযোগ সুবিধা দিয়ে স্বাস্থ্যের উন্নতি করা যায়। খাদ্য পুষ্টি। যদি খাদ্য পুষ্টি দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হলে সুষম খাদ্য পুষ্টি সম্পর্কে জনসচেতনতা তাদেরকে গড়ে তুলতে হবে। উদ্দেশ্য দেশের সরকার, রাজনৈতিক দল এবং ব্যক্তি, ডাক্তার, বিজ্ঞানী, কৃষক, শ্রমিক সহ প্রত্যেকেই দেশের জনগণকে সচেতন করার জন্য নিয়ে আসা দরকার। উপযুক্ত বাসস্থান, স্বাস্থ্য সমস্ত নিরাপদ বাসস্থান তার মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। সুতরাং পরিকল্পিত উপায়ে দেশের সরকারি এবং বেসরকারি খাতে বাসস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। নারীর ক্ষমতায়ন। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজকে কর্মে নিয়োজিত করার উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ঘটানো যায়। ফলে মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে ঘরে রেখে অর্থনৈতিক উন্নয়ন করা কখনোই সম্ভব না। বেগম রোকেয়া বলেছিল যে আসলে নারী উন্নয়ন করলে, নারীদের আসলে যদি কোঠারের ভেতর রাখেন, আপনি নারী উন্নয়ন কখনো করতে পারবেন না বা সমাজের উন্নয়ন কখনো করতে পারবেন না। তো নারী সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে নিয়োজিত করে মানব সম্পদে উন্নয়ন করা সম্ভব। মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশের জনসংখ্যার কর্মদক্ষতা এবং গুণগত মান বৃদ্ধির করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়নের সুষ্ঠু ব্যবহার, প্রণয়ন এবং তাদের বাস্তবায়ন করা দরকার। এই উদ্দেশ্যে প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হলেও দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। তো আর ইতিমধ্যে আপনাদের দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু পড়ালাম এবং প্রত্যেকটা বিষয় দেখে ধরালাম। তো এই ছিল ওভারঅল আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে কেমন লেগেছে। তো আমরা আসলে মানব সম্পদ এবং দেখলাম কীভাবে কী হচ্ছে দেশের উন্নয়ন এবং এই যে কীভাবে সমস্যা হচ্ছে, ওভারঅল সকল কিছু আলোচনা করছি। তো যারা আসলে ভিডিওটা পুরো দেখছেন তারাও তো কোনো ধরনের হয়তো সমস্যা নাই। সমস্যা থাকলে আমাকে জানাবেন। যদি কেউ না দেখেন থাকেন তাহলে পুরো ভিডিওটা আরেকবার দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাশাপাশি ক্লাসের প্রথমে যেটা বলেছিলাম যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ আমরা একদম ভাজা করে ফেলছি এবং এরই মাধ্যমে আমাদের 9টা অধ্যায় শেষ, আর একটি অধ্যায় আছে এবং একটি অধ্যায় হলে আমাদের এসএসসির ফুল সিলেবাস কিন্তু শেষ। তো এর ভিতর আসলে এই যে অধ্যায়টা পড়ালাম, এটার ভিতরে যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আসলে আপনাদের তো কোনো পেমেন্ট করতে হচ্ছে না। যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ওখানে একটু ফলো করে দিন। আপনাদের ইন্ট্রো আউটরোতেই কথাবার্তা বেশি বলা হয়, কারণ মূল ভিডিওতে কথাবার্তা বললে ভিডিওর মূল যে আপনাদের আগ্রহ এটা থাকে না। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো এবং এরপর লাস্ট ক্লাস আছে ওইটা করবেন এবং আমরা আপনাদের আর্টসের অন্যান্য যে কোর্সগুলো আছে এইটাও কিন্তু নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।